শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে অনলাইন ক্লাসটি শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতের কাছে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি নিয়ে নাও, সাথে একটি খাতা কলম নিয়ে নাও, যেন প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো। তাহলে চলো নতুন পাঠে যাওয়ার আগে পূর্ব পাঠটি একটু যাচাই করে নিই। তোমাদের পূর্ব পাঠে ছিল লখার 21-এ। চলো তাহলে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নগুলোতে একটু চলে যাই। পূর্ব পাঠ যাচাই। এখন একটু খেয়াল করো যে তোমাদের গত ক্লাসে আবু বকর সিদ্দিক রচিত লখার 21-এ গল্পটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন পড়ানো হয়েছিল। অতিরিক্ত সৃজনশীল পড়ানোর আগে এই গল্প থেকে গল্প, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, শব্দার্থ, টিকা, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পড়ানো হয়েছিল। আশা করব এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো চলো পুরো পাঠের যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো একটু সংক্ষেপে দেখে নিই। আমি জানি যে তোমরা সবাই সুন্দরভাবে এগুলোর অ্যান্সার করতে পারবে। তো একটু দেখো। প্রথমে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার। এখানে একটি উদ্দীপক আছে, উদ্দীপকটি একটু খেয়াল করো। বিদেশের মাটিতে নাবিলার জন্ম, ফলে বাংলা ভাষায় কথা বলতে সে অভ্যস্ত নয়, কিন্তু বাবা মায়ের কাছ থেকে শুনে আর টিভিতে দেখে পিতৃভূমি বাংলাদেশ আর মাতৃভাষা বাংলার প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। তাই সে বাবা মায়ের সাথে বাংলাদেশ আসে এবং শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। এখানে দেখা যায় যে নাবিলা বিদেশের মাটিতে থেকেও তার পিতৃভূমি বাংলাদেশ আর বাংলা ভাষার প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। ক নাম্বারে আছে, প্রথম কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়? প্রথম 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়। খ নম্বরের প্রশ্নটা আছে যে ভিড়ের মধ্যেও লখাকে চিনতে কষ্ট হয় না কেন? বুঝতেই পারছো এটা অনুধাবনমূলক প্রশ্ন, দুটি প্যারায় হবে, প্রথমে জ্ঞান তারপরে হচ্ছে অনুধাবন। জ্ঞানটা হচ্ছে প্রভাত ফেরির মিছিলে লখার উদাম গায়ের কারণে তাকে ভিড়ের মধ্যে চিনতে কষ্ট হয় না। ব্যাখ্যাটা কি হবে একটু খেয়াল করো। শত শত মানুষের মিছিলে সবাই সুসজ্জিত, গায়ে চাদর, কোট, সোয়েটার, অথচ শীতের সকালেও লখার গাঢ় কালো গায়ে কোনো কাপড় নেই। উদাম গায়ে রক্ত লাল ফুলের গুচ্ছ নিয়ে সেও শহীদ মিনারে ফুল দিতে মিছিলের সাথে পা মেলায়। ভিড়ের সবার মধ্যে মিশে গেল খালি গায়ের কারণে তাকে ভিড়ের মধ্যে সহজেই চিনতে পারা যায়। আশা করব তোমাদের উত্তরের সাথে এই উত্তরটি মিলিয়ে নিয়েছো। গ নাম্বার প্রশ্নটি আছে, উদ্দীপকটির সাথে লখার 21-এ গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? এখানে ভাষা এবং ভাষা শহীদদের শ্রদ্ধা এবং ভালোবাসার দিকটি সাদৃশ্যপূর্ণ। ঘ নাম্বারে আছে, প্রেক্ষাপটে ভিন্নতা থাকলেও লখা ও নাবিলার মধ্যে চেতনাগত সাদৃশ্য আছে। হ্যাঁ, এটা কি হবে? উক্তিটি যথার্থ। কেন যথার্থ হবে? প্রেক্ষাপটে ভিন্নতা, কারণ এখানে নাবিলা বিদেশের মাটিতে থেকেও তার ভাষা শহীদদেরকে ভুলেননি। আর আমাদের গল্প লখার 21-এ গল্পে দেখা যায় যে ছোট্ট বাক প্রতিবন্ধী লখা তার ভাষাকে ভালোবেসে, ভাষা শহীদদেরকে ভালোবেসে তিনি রাতের অন্ধকারে ফুল আনতে কাঁটাযুক্ত গাছে যায় এবং বিভিন্ন কাঁটার আঘাত সহ্য করেও চলে আসে সকালবেলা প্রভাত ফেরিতে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে। কণ্ঠে কথা না থাকলেও আ আ আ করে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাইতে থাকে। এই যে তার যে ভাব বা চেতনা, হ্যাঁ, সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে যে ভিন্নতা থাকলে তাদের যে চেতনাগত সাদৃশ্যটা লক্ষণীয়। এবার
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন 2 নংটা একটু খেয়াল করো। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে, ফাগুন তার আগুন দেয় জেলে, বাংলাদেশের শহর গ্রামে চড়ে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে, ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভেতর শহীদ মিনার ওঠে। এই যে এখানে কিছু কবিতা চরণ উদ্দীপকে দেওয়া হয়েছে, এর মাধ্যমে এই প্রশ্নটা এই উদ্দীপকের আলোকেই এই প্রশ্নগুলো করা হয়েছে। প্রথম 2টা প্রশ্ন তোমরা সবাই জানো যে পাঠ্য বইয়ের যে গল্পটা সেখান থেকে, এবং বাকি 2টা উদ্দীপকের সাথে মিল রেখে উত্তর করতে হবে। ক নম্বরের প্রশ্নে আছে তুলো মিঠে কি? তুলো মিঠে তোমরা সবাই জানো। তুলো মিঠে হচ্ছে হাওয়াই মিঠাই। লখার 21 গল্পে সেদিনের সকালটি কেমন ছিল? লখার 21 গল্পে সেদিন সকাল ছিল আশ্চর্য সুন্দর। সেদিন সকালে আকাশে ছিল হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণের সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে। শত শত মানুষ সে মিছিলে, হাতে ফুলের গুচ্ছ আর কণ্ঠে প্রভাত ফেরের গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধীর পায়ে সবাই শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। তাহলে তোমরা আমার উত্তরের সাথে একটু মিলিয়ে নাও যে তোমাদের উত্তরটা ঠিক আছে কিনা। এবার গ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। উদ্দীপকটি লখার 21 গল্পের কোন দিকটির প্রতিনিধিত্ব করে? তাহলে জ্ঞান কি হবে? উদ্দীপকটি লখার 21 গল্পের 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিকটির প্রতিনিধিত্ব করে। তো জ্ঞানটা আমি বলে দিলাম, আশা করি তোমরা উত্তরটাও তোমরা শিখে নিয়েছো। এবার ঘ নাম্বার একটু জ্ঞানটা একটু খেয়াল করো। বুকের ভেতর শহীদ মিনার ওঠে, উদ্দীপকের এই লাইনটি উদ্দীপক ও লখার 21 উভয়েরই মূল সুর। মূল্যায়ন করো। জ্ঞানটা হবে বুকের ভেতর শহীদ মিনার ওঠে, উদ্দীপকের এই পংক্তিটি উদ্দীপক ও লখার 21 উভয়েরই মূল সুর। মন্তব্যটি যথার্থ। কেন যথার্থ হয়েছে? কারণ মাতৃভাষা ও জাতীয় জীবনকে এক স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা মায়ের দামাল ছেলেরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। 21শে ফেব্রুয়ারি তারিখটি তাই বাংলাদেশের সব মানুষের চেতনায় এক স্বতন্ত্র অভিধা লাভ করেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 এর উত্তরগুলো সুন্দরভাবে দিতে পেরেছ। আর আশা করব এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তোমরা উত্তরগুলো করতে পারবে। নতুন পাঠে যাওয়ার আগে একটা প্রশ্ন করছি, দেখি তোমরা বলতে পারো কিনা। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। ধ্বনি হচ্ছে ভাষার একক। আর এর আগের ক্লাসে তোমরা পড়েছো যে ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তোমরা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে এর আগে বিস্তারিত সব জেনে ফেলেছ। এখন আজকে যে তোমাদের মূল বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান ও বৈশিষ্ট্য। তাহলে এই ক্লাসটির আগে তোমরা একটু শিখন ফলটা একটু জেনে নাও। আজকে তোমরা কি কি শিখতে পারবে? শিখনফল হচ্ছে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে পারবে, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থান সম্পর্কে বলতে পারবে, ঘোষ ও অঘোষ ধ্বনি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, অল্পপ্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা বিস্তারিত ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান এবং বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আজকের বিষয়ে চলে যাই। আজকের বিষয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য পড়ানোর আগে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ ও উচ্চারণের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নাও। উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমরা সবাই জানো যে 3 ভাগে ভাগ করা হয়েছে, স্পর্শধ্বনি, অন্তঃস্থ ধ্বনি এবং ঊষ্মধ্বনি। স্পর্শধ্বনি কোনগুলো?
এবং কাকে বলে একটু খেয়াল করো যে যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে জিভ, মুখের ভেতরের কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয় তাদেরকে স্পর্শধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত কেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ এভাবে ম পর্যন্ত মোট 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়। এই স্পর্শধ্বনি 5 রকমের হতে পারে, যেমন কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন ও ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে কি ধ্বনি বলা হয়? স্পর্শধ্বনি। আবার এভাবে আসতে পারে স্পর্শধ্বনি কয় রকমের হতে পারে? 5 রকমের হতে পারে। এবং এগুলোর নাম কি কি? কণ্ঠব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন ও ওষ্ঠ ব্যঞ্জন। এগুলো একটু খেয়াল রাখবে, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন আসতে পারে। এবার খ নাম্বার অন্তস্থ ধ্বনিগুলো একটু খেয়াল করো। অন্তস্থীয় জ, অন্তস্থীয় বয়শূন্য র, ল এবং অন্তস্থ ব। এই ধ্বনিগুলোর অবস্থান স্পর্শধ্বনি ও ঊষ্মধ্বনির মাঝামাঝি বলে এদেরকে অন্তস্থ ধ্বনি বলে। তাহলে খেয়াল রাখবে, এই যে এখানে 5টি ধ্বনি রয়েছে, এই ধ্বনিগুলোকে দেখলেই যেন তোমরা বুঝতে পারো যে এগুলো অন্তস্থ ধ্বনি। এবার গ নাম্বার একটু খেয়াল করো, ঊষ্মধ্বনি। যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে ধ্বনিগুলোর রেশ টেনে রাখা যায় তাদেরকে ঊষ্মধ্বনি বলে। তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ ঊষ্মধ্বনি। এখানে আবার একটু খেয়াল করো যে 3টি ধ্বনি রয়েছে, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। এই 3টি ধ্বনিকে আবার শীর্ষ ধ্বনিও বলা হয়। তোমাদের প্রশ্ন এভাবেও আসতে পারে যে শীর্ষ ধ্বনিগুলোর নাম লিখো, অথবা শীর্ষ ধ্বনিগুলো কি কি, অথবা 3টি শীর্ষ ধ্বনি রয়েছে, শীর্ষ ধ্বনিগুলো কি কি। কারণ শীষ দেওয়ার সঙ্গে এ ধ্বনিগুলো সাদৃশ্য রয়েছে। দেখো, এক উচ্চারণ করো আমার সাথে সাথে, তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব। কেমন একটা সাউন্ড আসছে, যেমন শীষ দেওয়ার মতো একটা সাউন্ড উচ্চারিত হচ্ছে, এই কারণে এগুলোকে শীষ ধ্বনি বলা হয়। এবার একটু খেয়াল করো, উচ্চারণ স্থান অনুসারে স্পর্শধ্বনির 5টি বিভাগ রয়েছে। এর আগেও আমি স্পর্শধ্বনি যখন বলেছি তখন 5 রকমের বলেছি, এখানে বিভাগের কথা বলা হয়েছে। কিভাবে একটু খেয়াল করো যে মূলত কণ্ঠ, তালু, মূর্ধা, দাঁত ও ঠোঁট এই 5টি উচ্চারণ স্থানের জন্য স্পর্শ ধ্বনিগুলোকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়। এই বিভাগগুলোকে বর্গ বলে। প্রথম ধ্বনির নাম অনুসারে বর্গের নাম নির্দেশ করা হয়। তাহলে এখানে আমরা জানি যে ক, খ, গ, ঘ, ঙ একে ক বর্গ বলা হয়। যেহেতু ক হচ্ছে প্রথম বর্ণ বা ধ্বনি, সেজন্য ককে প্রথমে ক বর্গ বলা হয়। ঠিক একইভাবে চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, এই মোট 25টি ধ্বনিকে নামকরণ করা হয়েছে, আর এগুলোই হচ্ছে স্পর্শ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যঞ্জনবর্ণ উচ্চারণের সময় আমাদের কিছু বাক প্রত্যঙ্গের প্রয়োজন হয়, বা এদেরকে কি বাকযন্ত্র বলা হয়ে থাকে। এই যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ধ্বনিগুলোকে সুন্দরভাবে, সাবলীলভাবে উচ্চারণ করতে পারি। এখানে একটার ঘাটতি হলেই এই ধ্বনিগুলো সুন্দরভাবে আমরা উচ্চারণ করতে পারবো না। তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ, এর মাধ্যমে আমাদের ধ্বনি উচ্চারণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করে থাকি সেগুলো এই চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। একটি ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের ফুসফুস তাড়িত বাতাস আমাদের মুখ গহ্বরে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে ধ্বনিটি উচ্চারিত হয়, আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। দাঁত, ওষ্ঠ, জিহ্বা, স্বরতন্ত্রী, ঘটিকা, নাসিকা বিবর, তালু, মুখবিবর, আলজিহ্বা, গলকোষ, উপজিহ্বা, খাদ্যনালী, শ্বাসনালী এগুলো খুবই গুরুত্বপূর্ণ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে।
এখন এই বাক প্রত্যঙ্গগুলোর মাধ্যমে ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণ স্থানটা নির্ভর করে, কোন ধ্বনি কোন স্থান থেকে উচ্চারিত হয়। তাহলে চলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে একটি চার্ট দেওয়া আছে, ভালো করে একটু খেয়াল করো। প্রথমেই আছে ধ্বনি, উচ্চারণ স্থান অনুসারে নাম। প্রথমে এখানে কয়েকটি ধ্বনি রয়েছে, ক, খ, গ, ঘ, ঙ, হ। এগুলো উচ্চারণ করার সময় একটু খেয়াল করো, কণ্ঠ বা জিহ্বামূল, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি বলা হয়ে থাকে। তোমরাও আমার সাথে একটু উচ্চারণ করো, দেখবে যে কোন ধ্বনি উচ্চারণ করলে কোন স্থানে স্পর্শ হয় সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, অন্তস্থীয় অ, তালব্য শ। এগুলো উচ্চারণ স্থান হচ্ছে তালু। আমরা যখন উচ্চারণ করেছি তখন কিসে স্পর্শ করেছে? তালুতে, তাই এগুলোর নাম হচ্ছে তালব্য ধ্বনি। তারপর আছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, বৈষ্ণব র, 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 মূর্ধন্য স। এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, আর উচ্চারণ স্থান অনুসারে নাম হচ্ছে মূর্ধন্য। তারপরে আছে ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স। দাঁত বা দন্ত, এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। তারপর রয়েছে প, ফ, ব, ভ, ম। এই 5টি ধ্বনি ঠোঁট বা ওষ্ঠ কে স্পর্শ করে, এই কারণে এর নামকরণ করা হয়েছে ওষ্ঠধ্বনি। তা তোমরা বুঝতে পেরেছ যে এই ধ্বনি উচ্চারণ করলে কোন স্থানে স্পর্শ করে, আর স্পর্শ অনুযায়ী এই উচ্চারণের স্থান অনুসারে নামকরণ করা হয়েছে। একটু ভালো করে খেয়াল করলেই তোমরা এগুলোর থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তর দিতে পারবে। এখন একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আছে কণ্ঠধ্বনি। যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠনালীর উপরিভাগ বা জিহ্বামূল তাদের কণ্ঠধ্বনি বলে। যেমন অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ কণ্ঠধ্বনি। একটু আগে তোমাদেরকে আমি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানটা বলেছিলাম, সেখানে স্বরে অ বা স্বরে আ এই দুটো অক্ষর বাদ দিয়ে বলা হয়েছিল। যখন কণ্ঠধ্বনি আসে তখন কিন্তু স্বরধ্বনির অ, আ চলে আসে। তারপর আছে তালব্য ধ্বনি। যেসব ধ্বনির উচ্চারণ স্থান তালু তাদের তালব্য ধ্বনি বলে। যেমন রস্বই দীর্ঘই চ, ছ, জ, ঝ, ইয়, অ, তালব্য স, এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। তোমরা খেয়াল রাখবা যে কোন স্থান থেকে উচ্চারণ হচ্ছে, সে স্থানটা যদি খেয়াল রাখো তাহলে তোমরা এখান থেকে যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে দিতে পারবে। এরপর আছে মূর্ধন্য ধ্বনি। যেসব ধ্বনির উচ্চারণ স্থান মূর্ধা বা তালুর অগ্রভাগ তাদের মূর্ধন্য ধ্বনি বলে। দেখো তোমরা একটু খেয়াল করো যে যখন তোমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করবে তখন তোমাদের জিহ্বাটা এই তালুর অগ্রভাগে চলে আসবে। রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য র, র, ঢয়শূন্য র, মূর্ধন্য স, মূর্ধন্য ধ্বনি। এগুলো একটু খেয়াল করলেই তোমরা আসলে বুঝতে পারবে। এরপর আছে দন্তধ্বনি। দন্ত একদম সহজ, যে ধ্বনির উচ্চারণ স্থান দন্তমূল মানে দাঁতের মূল অংশে তাদেরকেই বলা হয় দন্তধ্বনি। যেমন ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স, এগুলো হচ্ছে দন্তধ্বনি। তারপর কি আছে ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে কি? ঠোঁট। এই ঠোঁট দ্বারা স্পর্শ করা যেই ধ্বনিগুলো আছে সেগুলোই হচ্ছে ওষ্ঠধ্বনি। তোমাদের বইয়ের ব্যাখ্যাটা কি আছে? যেসব ধ্বনির উচ্চারণ স্থান ওষ্ঠ তাদের ওষ্ঠধ্বনি বলে। যেমন রস্যু দীর্ঘ প, ফ, ব, ভ, ম হচ্ছে ওষ্ঠধ্বনি।
তারপর আছে কণ্ঠ তালব্য ধ্বনি। এখন কণ্ঠ তালব্য বলতে কণ্ঠ এবং তালুর যে সংমিশ্রণে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলি হচ্ছে কণ্ঠ তালব্য। যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালু উভয়ই, তাদেরকে কণ্ঠতালব্য ধ্বনি বলে। যেমন এ ওই কণ্ঠতালব্য ধ্বনি। একটু খেয়াল করো, কণ্ঠতালব্য আসলে এ ওই হয়ে যাবে স্বরধ্বনির এ ওই। এরপর আছে কণ্ঠস্থ ধ্বনি, কণ্ঠর সাথে ঠোঁট বা ওষ্ঠ সম্পর্কিত। যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ ও ওষ্ঠ, তাদের কণ্ঠস্থ ধ্বনি বলে। যেমন ও ও কণ্ঠস্থ ধ্বনি। তোমাদের প্রশ্নে বা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ও ও কোন ধরনের ধ্বনি বা এর উচ্চারণ স্থান কি কি। দন্তস্থ ধ্বনি। দন্তস্থ ধ্বনি মানে কি? যেসব ধ্বনির উচ্চারণ স্থান দন্ত এবং ওষ্ঠ, তাদেরকে দন্তস্থ ধ্বনি বলে। যেমন অন্তস্থ ব হচ্ছে দন্তস্থ ধ্বনি। অন্তস্থ ব দাঁত এবং ঠোঁটের সংমিশ্রণে উচ্চারিত হয়। এরপর আছে স্পৃষ্ট ধ্বনি। মুখের মধ্যে ফুসফুস থেকে আসা বাতাস মুহূর্তের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হওয়ার পর অকস্মাৎ মুখ দিয়ে বেরিয়ে গিয়ে যে সমস্ত ধ্বনি উচ্চারিত হয় সে ধ্বনিগুলোকে স্পৃষ্ট ধ্বনি বলে। এখানে একটু খেয়াল করো, ক বর্গ এবং প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধ্বনিগুলোর উচ্চারণকালে মুখ বিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয় বলে এগুলিকে স্পৃষ্ট ধ্বনি বলে। যেমন ক বর্গর ক খ গ ঘ, প বর্গ প ফ ব ভ। ঘৃষ্ট ধ্বনি চ ছ বর্গীয় জ ঝ, এই ধ্বনিগুলোর উচ্চারণকালে জিহ্বা বা তালুর স্পর্শের পরই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজাত ধ্বনি সৃষ্টি হয় বলে এগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলে। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস প্রথমে স্পৃষ্ট ধ্বনির মতো মুখের মধ্যে সম্পূর্ণ রুদ্ধ হয়, কিন্তু দ্রুত বের না হয়ে কিছুটা বিলম্বে ঘর্ষণ ধ্বনি তৈরি করে বের হয়, তাই এগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলে। এবার নাসিক্য বা অনুনাসিক ধ্বনি ও ইয় মূর্ধন্য দন্তন্য ম, এগুলোর উচ্চারণকালে মুখবিবরের বাতাস নাক দিয়ে বের হয় বলে এগুলোকে নাসিক্য বা অনুনাসিক ধ্বনি বলে। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবলমাত্র নাক দিয়ে বের হয় সেগুলোকে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বলে। স্বরতন্ত্রের অবস্থা ভেদে ব্যঞ্জন ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অঘোষ ধ্বনি আর একটি হচ্ছে ঘোষ ধ্বনি। আমরা জানি যে আমাদের গলার মধ্যে একটি বাক প্রত্যঙ্গ আছে, একে বলে স্বরযন্ত্র। স্বরযন্ত্রের মাঝখানে স্বররন্ধ্র ও স্বরতন্ত্র নামে আরও দুটি প্রত্যঙ্গ আছে। স্বরতন্ত্রের মাঝখানে দিয়ে ফুসফুসে বাতাস আসে যায়, তখন কিছু সংখ্যক ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আবার কিছু সংখ্যক ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। স্বরতন্ত্রের এই দুরকম অবস্থার উপর নির্ভর করে এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে দুভাগে ভাগ করা হয়। অঘোষ ধ্বনি। যেসব ধ্বনি বা বাগধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলোকে অঘোষ ব্যঞ্জন বলে। যেমন ক খ চ ছ ত থ প ফ। আমরা বলতে পারি যে প্রত্যেক বর্গের প্রথম দুটি ধ্বনি এবং তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব এগুলোর উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় না, তাই এগুলোকে অঘোষ ধ্বনি বলে। আবার এদেরকে শ্বাসধ্বনিও বলা হয়ে থাকে। ঘোষ ধ্বনি। যেসব বাগধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হয় সেগুলোকে ঘোষ ব্যঞ্জন বলে। স্বরধ্বনি সবগুলোই ঘোষ ধ্বনি। গ ঘ ঙ, জ ঝ ড ঢ দ ধ দন্তন্য ব ভ ম র ল ঢয় শূন্য র ঢয় শূন্য র হ। অর্থাৎ
বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি এবং হ এগুলোর উচ্চারণকালে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় বলে এগুলোকে ঘোষধ্বনি বলে। ঘোষধ্বনিকে নাদধ্বনিও বলা হয়ে থাকে। তোমাদের প্রশ্ন আসতে পারে ঘোষধ্বনিকে কোন ধ্বনি বলা হয়? নাদধ্বনিও বলা হয়। এরপর একটু খেয়াল করো, ফুসফুসতাড়িত বাতাসের চাপের উপর নির্ভর করে ব্যঞ্জন ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি এবং অল্পপ্রাণ ধ্বনি। মুখ দিয়ে ফুসফুসতাড়িত বাতাস বের হওয়ার সময় বা ফুসফুসতাড়িত বাতাসের চাপের তারতম্যের উপর নির্ভর করেই ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটু তোমাদের বইয়ের মধ্যে একটু খেয়াল করো যে প্রথমে আছে অল্পপ্রাণ ধ্বনি। প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনির উচ্চারণ কালে বাতাসের চাপের স্বল্পতা থাকে বলে এদের অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন ক, গ, ঙ, চ, বর্গীয় জ, ঞ ইত্যাদি। তাহলে বলতে পারি যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কম পরিমাণে বাতাস নির্গত হয় এবং মুখের কাঠিন্য তুলনামূলকভাবে কম থাকে সেগুলোকে অল্পপ্রাণ ধ্বনি বলে। মহাপ্রাণ ধ্বনি। প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনির উচ্চারণকালে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এদের মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, ঘ, ছ, ঝ ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে মহাপ্রাণ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে অধিক পরিমাণে বাতাস মুখের রুদ্ধতাকে সজোরে উন্মোচন করে নির্গত হয় সে ধ্বনিগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলে। এবার তোমরা এই স্ক্রিনে একটি তালিকা দেওয়া আছে, একটু খেয়াল করো যে এই তালিকার মধ্যে ধ্বনি, ধ্বনির উচ্চারণ স্থান, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনির একটি সুন্দরভাবে ভাগ করা হয়েছে। এখানে দেখো কণ্ঠধ্বনিগুলো জিহ্বামূলীয় বা কণ্ঠধ্বনি। এখানে ক বর্গীয় ধ্বনিগুলোকে আবার আলাদা করা আছে। ক, খ প্রথম দুটি ধ্বনি হচ্ছে অঘোষ আর গ, ঘ, ঙ হচ্ছে ঘোষ। এইভাবেই একদম ক বর্গ, চ, ট, ত, প বর্গগুলোকে আলাদাভাবে দেখানো হয়েছে। তারপর অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। তোমরা একটু জানো যে অল্পপ্রাণ ধ্বনিগুলো হচ্ছে কোনগুলো? ক এবং গ। আর মহাপ্রাণ হচ্ছে খ এবং ঘ, এই সারি অনুযায়ী। আর নাসিক্য ধ্বনিগুলো আছে ও, ইও, মূর্ধন্য, দন্তন্য, ম। তাহলে তোমরা সহজেই বুঝতে পেরেছো আশা করব যে তো এই চারটার মাধ্যমে যে ধ্বনিগুলোকে কিভাবে আলাদা করা হয়েছে। এবং এখান থেকে যদি তোমাদের প্রশ্ন আসে যে কোনগুলো ঘোষ ধ্বনি, কোনগুলো অঘোষ ধ্বনি, অথবা উচ্চারণ স্থান, অথবা অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি, তোমরা সহজে উত্তর করতে পারবে। আর তোমাদের বইয়ের মধ্যে একটি তালিকা আছে যে অঘোষ এবং ঘোষ ধ্বনির ধ্বনি প্রকৃতি, অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। এখান থেকেও তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দরভাবে নিতে পারবে। এবার রয়েছে পরাশ্রয় ধ্বনি। পরাশ্রয় ধ্বনি আসলে কোনগুলো? ব্যঞ্জন ধ্বনিতে কিছু ধ্বনি আছে, এখানে একটু খেয়াল করো যে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই ধ্বনি তিনটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না বলে এগুলোকে পরাশ্রয়ী ধ্বনি বলে। এদের অযোগবহ ধ্বনিও বলে। তাহলে এদের আসতে পারে যে পরাশ্রয়ী ধ্বনিগুলোর আরেক নাম কি, অথবা যে পরাশ্রয়ী ধ্বনিগুলো নিজে নিজে কি স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না, এগুলো উচ্চারণের সময় অন্য ধ্বনির সাহায্য প্রয়োজন হয়, তাই এগুলোকে পরাশ্রয়ী ধ্বনি বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে তোমরা সবাই এই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো এবং এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি পাঠ মূল্যায়নে। তোমরা এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। এখান থেকে কিছু আমি প্রশ্ন করছি, আমি আশা করছি সবাই উত্তর দিতে পারবে।
1 নম্বরে আছে উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। শীষ ধ্বনি কয়টি ও কি কি? শীষ ধ্বনি হচ্ছে 3টি। কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য। ঘোষ ধ্বনি আরেক নাম কি? আবার বলছি, ঘোষ ধ্বনি আরেক নাম কি? ঘোষ ধ্বনির আরেক নাম হচ্ছে নাদ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে কি ধ্বনি বলা হয়? এই ধ্বনিগুলোকে স্পর্শ ধ্বনি বলা হয়। অনুনাসিক ধ্বনিগুলো কি কি? অনুনাসিক ধ্বনিগুলো হচ্ছে ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। আশা করি তোমরা সবাই উত্তরগুলো সঠিকভাবে সুন্দরভাবে দিয়েছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট তোমাদের ডায়েরিটা বের করে ফেলো এবং বাড়ির কাজটি লিখে নাও। আজকে বাড়ির কাজ নাম্বার হচ্ছে 20, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য লেখা। তোমরা সুন্দরভাবে তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে তোমাদের স্ব শিক্ষকের কাছে পাঠিয়ে দিবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা জিজ্ঞেস করবে, যেগুলো সমাধান করে দিতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। দোয়া রইল। আল্লাহ হাফেজ।